মেচেদা স্টেশনে ধুন্ধুমার ছবি ধরা পড়েছে। হকার এবং আরপিএফদের মধ্যে খণ্ডযুদ্ধ দেখুন। হকার বিক্ষোভ কর্মসূচি মেচেদা স্টেশনে আরপিএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলে ডেপুটেশন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, যে ছবি দেখছি, মানে কোন ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি এরকম উত্তপ্ত হয়ে উঠলো এবং ট্রেন দাঁড়িয়ে রয়েছে? ট্রেনে তো সাধারণ মানুষও রয়েছে, নিত্যযাত্রীরাও রয়েছে, মানে তাদের কি প্রতিক্রিয়া এই ঘটনা দেখার পর? দেখো, রণক্ষেত্রের যে ছবি দেখছো সেই ছবি কিন্তু একেবারে টানা 1 ঘন্টা ধরেই কিন্তু চলছে। রীতিমতো ধুন্ধুমার কাণ্ড, সেখানে যাত্রীরা রীতিমতো সমস্যায় পড়েছেন। কিন্তু যে ছবি দেখাচ্ছি সেই ছবিতে দেখতে পাবে যেখানে একেবারে মারামারি চলছে, রীতিমতো মারামারি। লাঠি যেমন চার্জ চলছে, তেমনই কিন্তু রেল যে লাইনে যে পাথর সেগুলো ছোড়াছুড়ি চলছে। ঘটছে কোথায়? একেবারে গুরুত্বপূর্ণ স্টেশন মেচেদা স্টেশনের উপরে, যেখানে হকাররা অভিযোগ করছেন যে রেল পুলিশ তাদেরকে রীতিমতো টাকা তুলছে তাদের কাছ থেকে, তাদেরকে হেনস্থা করছে। এই অভিযোগ তুলে তারা যে ডেপুটেশন দিচ্ছিলেন, সেই ডেপুটেশন কর্মসূচি সরিয়ে দিতে যখন রেল পুলিশ আসরে নামে, তখনই কিন্তু দুপক্ষের মধ্যে প্রথমে বচসা, তারপরে ধস্তাধস্তি, একেবারে রীতিমতো মারামারি শুরু হয়। আবারও বলি, যে ছবি দেখাচ্ছি সেই ছবি কিন্তু টানা 1 ঘন্টারও বেশি সময় ধরে, মানে 1 ঘন্টা ধরে কি সেখানে ট্রেনও বন্ধ ছিল সুজিত? দেখুন, এই পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং কারণ ট্রেনটা পাস করবে যেখান থেকে সেই লাইনের উপরে দেখো তুমি ছোটাছুটি চলছে এবং সেই ছোটাছুটির মধ্যে লাঠি চালানো চলছে, যেমন লাঠি চার্জ, তেমন কিন্তু পাথর তুলে ছোড়া চলছে। এই যে ছবি, এর মধ্যে ট্রেন চলাচল সম্ভব হয়নি এবং সে কারণেই কিন্তু যে যাতে চলাচল করতে পারে তার জন্যই কিন্তু এই ব্যবস্থা নিতে চাইছিল সিআরপিএফ বা আরপিএফ। এবং আরপিএফ এর যে বাহিনী, তারা কিন্তু অতিরিক্ত বাহিনীও আসে পাঁশকুড়া থেকে। তার মধ্যেই কিন্তু পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে। একেবারে রণক্ষেত্রের যে ছবি দেখছে সেখানেই বুঝতে পারবে একেবারে লাগামহীন যে মারামারি সেটাই চলতে থাকলো এবং তার ফলে ট্রেন বন্ধ। দুর্ভোগে ট্রেন যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে আরো যেটা রেল পুলিশ আসছে সেটা জানা গেছে কোলাঘাট থেকে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে যে পরিস্থিতি হলো তা কিন্তু একেবারে বলা যায় নজিরবিহীন এবং সেই ঘটনা ঘটলো মেচেদা স্টেশনে। ধন্যবাদ সুজিত।
এবার পরে খবরের দিকে নজর রাখি। রাজ্য মন্ত্রিসভায় যে রদবদল হয়েছে সেই ছবির দিকে নজর রাখবো। রাজভবনে মন্ত্রী হিসেবে শপথ নিলেন 9 জন, 8 জন তার মধ্যে নতুন মুখ। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার এবং স্নেহাশিস চক্রবর্তী। আর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বিপ্লব রায়চৌধুরী এবং বীরবাহা হাসদা। মন্ত্রিসভায় পদোন্নতি হলো বীরবাহা হাসদা। প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন বীরবাহা হাসদা, ঝাড়গ্রামের বিধায়ক। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাজমুল হোসেন এবং সত্যজিৎ বর্মন। এবং এই যে মন্ত্রিসভায় রদবদল, পঞ্চায়েত ভোটের আগে এই রদবদল যথেষ্ট রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই অনেকে মনে করছেন। বীরবাহা হাসদা যেমন পঞ্চায়েত ভোটের আগে আদিবাসী ভোট একটা রাজ্যে বড় ফ্যাক্টর, যে কারণে বীরবাহা হাসদাকে তার পদোন্নতি করা হয়েছে, মন্ত্রিসভায় পদোন্নতি বীরবাহা হাসদার, এরকম ভাবেই অনেকে ব্যাখ্যা করছেন রাজনৈতিক মহলে। বীরবাহা হাসদা তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, ঝাড়গ্রামের বিধায়ক। অর্থাৎ 8 জন নতুন মুখ, 9 জন মূলত শপথ নিলেন আজ রাজ্য মন্ত্রিসভায়। আমরা দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়, তিনি ইডি হেফাজতে রয়েছেন, সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডে, এই দুই মন্ত্রীর মৃত্যুর পর একাধিক দপ্তর খালি পড়েছিল, যে কারণে এই রদবদল বলে আগেই জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই জানিয়েছিলেন। এবং দায়িত্ব নেওয়ার পর কি বলছেন পূর্ণমন্ত্রী বা মন্ত্রীরা, শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী যাকে চিরকাল দিদি বলে সম্বোধন করেছে, ওনাকে আমার কৃতজ্ঞতা জানাবো। অভিষেক ব্যানার্জি, ওকে ধন্যবাদ জানাবো। যে আমি গত বছর 23 অগাস্টই যখন আমাকে রেজিগনেশনের জন্য সময় দেওয়া হচ্ছিল না, তখন আমি ফেসবুকে জানিয়েছিলাম 23 অগাস্টই আমি সব ছেড়ে দিচ্ছি একসাথে। তো পুরোনো কথা আর ফিরবো না, এটাই বলবো যে 23 অগাস্টই আবার শপথ হলো, একটা অদ্ভুত একটা কোইন্সিডেন্স। আমি উত্তরবঙ্গবাসী হিসেবে খুশি এই কারণে যে আজকে যারা 8 জন শপথ নিল, মন্ত্রী শপথ নিলেন, তাদের মধ্যে আমরা 3 জন হচ্ছে উত্তরবঙ্গবাসী। একজন পূর্ণমন্ত্রী, 2 জন আমাদের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এটা উত্তরবঙ্গ যে বঞ্চিত না, উত্তরবঙ্গকে যে বঞ্চনা করা হয় না, তার একটা উদাহরণ হচ্ছে এটা। এবং কাজের মধ্যে দিয়ে আমরা সেটা প্রমাণ করে দেব। এবং মুখ্যমন্ত্রী যে আস্থা, যে ভরসা আমাদের উপর রেখেছেন, তার পূর্ণ মর্যাদা দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন উদয়ন গুহ, যে উত্তরবঙ্গ যে বঞ্চিত নয়, যে কারণে 3 জনকে রাজ্য মন্ত্রিসভায় জায়গা দেওয়া হলো। এই জায়গা থেকে জানতে চাবো যে এই যে রদবদল হলো, সেই রদবদলের মধ্যে কি কি বার্তা দেওয়ার চেষ্টা হলো আজ? দেখো, মূলত যে বার্তা দেওয়ার চেষ্টা হলো শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, আমরা দেখতে পেলাম যে জঙ্গলমহল থেকেও কিন্তু বীরবাহা হাসদাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হলো। অর্থাৎ সব মিলিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু বিশেষভাবে মন্ত্রিসভাতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হলো। আজকে রদবদলের মধ্যে, আজকে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তা স্পষ্ট করে দেওয়া হলো। শুধুমাত্র উত্তরবঙ্গ বলে নয়, বিভিন্ন জায়গা থেকেই, অর্থাৎ যে রদবদল, এবং শুধু তাই নয়, তরুণ প্রজন্মকে নিয়ে আসা। বারবারই আমরা দেখতে পেয়েছিলাম মন্ত্রিসভায় স্নেহাশিস চক্রবর্তী, তিনি পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন, বাবুল সুপ্রিয় তিনি পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন। অর্থাৎ মন্ত্রিসভায় তরুণদের, অর্থাৎ তরুণ প্রজন্মকে বিশেষভাবে স্থান করে নেওয়া, সেটাও কিন্তু আজকের এই যে 8 জন নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন, যার মধ্যে 5 জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন, 1 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিলেন এবং 2 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার বিষয়টাও কিন্তু উল্লেখযোগ্য, তার কারণ তাজমুল হোসেন, তাকে কিন্তু নিয়ে আসা হলো প্রতিমন্ত্রী হিসাবে। অবশ্যই আজকের যে রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ করা হলো, মূলত যে 8 জন নতুন মন্ত্রী হিসাবে শপথ দিলেন, তার অবশ্যই রাজনৈতিক এবং প্রশাসনিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ রয়েছে। এবং আজকেই কিন্তু কোন দপ্তর কোন মন্ত্রীকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ যে দপ্তরের যে রদবদল বা দপ্তর বন্টন, সেটাই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, তেমনটাই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করছেন। মূলত যে চা চক্রের আয়োজন করা হয়েছে রাজভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর, সেই চা চক্র অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল যোগ দিয়েছেন। ইতিমধ্যেই তারা চা চক্রের অনুষ্ঠানের মধ্যেই মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল বৈঠক করছেন। ফলত মনে করা হচ্ছে যে এই চা চক্র অনুষ্ঠান এবং মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে সাক্ষাতের পরপরই কিন্তু দপ্তর বন্টন এবং কোন দপ্তরের বদল হচ্ছে, কোন মন্ত্রীকে কোন দপ্তর থেকে আবার সরানো হচ্ছে, তার কারণ মনে করা হচ্ছে এই মন্ত্রিসভার, অর্থাৎ এই মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর থেকে কয়েকজন মন্ত্রীকে ছাঁটা হতে পারে, তেমনটাই মনে করা হচ্ছে। ফলে তো সব মিলিয়ে, আর তুমি আমার সঙ্গে থাকো, হরিশ্চন্দ্রপুরের বিধায়ক
তাজমুল হোসেন এবং হেমতাবাদের বিধায়ক হচ্ছেন সত্যজিৎ বর্মন এবং এই দুজনকেই জায়গা দেওয়া হয়েছে পূর্ণমন্ত্রী হিসেবে এবং নতুন মন্ত্রী হিসেবে মূলত 8 জন আজ শপথ নিলেন এবং সেই 8 জন যে শপথ নিলেন, মন্ত্রিসভা যে রদবদল হলো, সেই পুরো বিষয়টাতে একটা বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা, যে কারণে উত্তরবঙ্গের কথা মাথায় রেখে উদয়ন গুহ, তাজমুল হোসেন এবং সত্যজিৎ বর্মনের নাম উঠে আসে এবং দায়িত্ব পাওয়ার পর মন্ত্রীরা তারা কি বলছেন একবার শুনে নেব। যে দায়িত্ব দেবে সেই কাজটা ভালো করে করার চেষ্টা করুন। আজকের দিনটা একটু বুঝে নিতে দিন, যে দায়িত্ব দেবে সেই কাজটা করুন। আমাকে দল যেরকম দায়িত্ব, যেমন নেত্রী আমাকে বারবার দিয়েছে, আমি সেটার একেবারে দায়িত্ব সহকারে নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আজকে একটা সংগঠনের বাইরে আবার একটা সরকারি দায়িত্ব দিচ্ছে, সরকারের কাজ করার। আমাদের নেত্রী বাংলার 10 কোটি মানুষের জন্য সরকারি পরিষেবা আজকে দক্ষতার সঙ্গে 10 বছর পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের জীবনযাত্রার মান ডেভেলপমেন্ট করার কাজ করছেন। তিনি যেরকম নির্দেশ দেবেন তার ভাবনা আদর্শ অনুযায়ী কাজ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, তোমার কাছে আমি আবারও যাব এবং এই তো গেল উত্তরবঙ্গের প্রসঙ্গটা এবং জঙ্গলমহলের বিষয়টাও তুমি বললে যে বীরবাহা হাসদা তার মন্ত্রী সভায় পদোন্নতি হলো, সেটা হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে আদিবাসী ফ্যাক্টরকে মাথায় রেখে। তবে পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী, তাদেরকে এতদিন আমরা একটা সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পেয়েছি, আজ তারা মন্ত্রিসভায় জায়গা পেলেন, এই জায়গাটা যদি ব্যাখ্যা করো। দেখো, প্রথমেই তোমাকে সংশোধন করে দিই যে সত্যজিৎ বর্মন এবং তাজমুল হোসেন দুজনে কিন্তু প্রতিমন্ত্রী হিসাবে আজ শপথ নিয়েছেন। আর দ্বিতীয়ত অবশ্যই পার্থ ভৌমিক এবং স্নেহাশিস চক্রবর্তী যারা আজ মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন, অবশ্যই এই দুজনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং তাদেরকে পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্যই এটা একটা দলের ক্ষেত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ বা রাজ্য মন্ত্রিসভার ক্ষেত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই দুজনকে, বিশেষত পার্থ ভৌমিক এবং স্নেহাশিস চক্রবর্তী, এদের দুজনকে দুটি গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হতে পারে তেমনটাই মনে করা হচ্ছে এবং সূত্র মারফত যেটা খবর যে রাজ্যের কয়েকটি ভারী দপ্তর, তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ দপ্তর, বিশেষত পার্থ ভৌমিককে গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হচ্ছে। অবশ্যই এটা একটা যারা সংগঠনের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তাদের কাছেও এটা একটা বার্তা এবং পাশাপাশি পার্থ ভৌমিক তিনি কিন্তু নিজেও জানালেন আমাদের মুখোমুখি হয়ে যে তাকে যা দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব তিনি পরিচালনা করবেন। মন্ত্রিসভাতে পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয় অর্থাৎ যে তরুণ প্রজন্মের মন্ত্রীরা এলেন, মনে করা হচ্ছে আগামী দিনে মন্ত্রিসভা পরিচালনার ক্ষেত্রে এই তরুণ প্রজন্মের যে বিভিন্ন ভাবনা চিন্তা তা অবশ্যই সহযোগিতা করবে রাজ্য মন্ত্রিসভাকে আরো সহজ এবং সহজতর করে পরিচালনা করতে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আমাদের প্রতিনিধির বক্তব্য এবং 8 জন নতুন মুখ এবং তার মধ্যে পূর্ণমন্ত্রী হচ্ছেন বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, অর্থাৎ 5 জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিপ্লব রায় এবং বীরবাহা হাসদার। বীরবাহা হাসদার মন্ত্রিসভায় পদোন্নতি হলো, প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিলেন ঝাড়গ্রামের বিধায়ক। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন তাজমুল হোসেন এবং সত্যজিৎ বর্মন। আমাদের সঙ্গে রয়েছেন ফোনে আবির ঘোষাল। আবির, তোমার সঙ্গে আগেও কথা হচ্ছিল এবং তুমি বিষয়টা ব্যাখ্যা করছিলে যে একটা বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা এবং পঞ্চায়েত ভোটের আগে এই রদবদলটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, যদিও বলা হোক বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর খালি ছিল। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে সত্যজিৎ বর্মন এবং বীরবাহা হাসদা তারা কি বলছে শুনবো। দিদি যেভাবে নির্দেশ দিবেন, দিদি যেভাবে মানুষের কাজ করে, আমরাও দিদিকে অনুসরণ করে ওইভাবে কাজ করার চেষ্টা করব, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। বিজেপি কাজ করে না, বিজেপি শুধু জাতপাত নিয়ে রাজনীতি করে, আর তৃণমূল মানুষের কাজ করে, মানুষকে পরিষেবা দেয়, মানুষের আপদ বিপদে দৌড়ায়। আমরা দিদির সৈনিক, আমরা হচ্ছে মানুষের কাজ করার জন্য এসেছি, মানুষের কাজ করে উঠে এসেছি এবং দিদি যেভাবে বলবেন আমরা ওইভাবেই চলব। আপনার অনুভূতিটা কেমন মন্ত্রী? খুব ভালো লাগছে। ভোট যেদিন পেয়ে বিধানসভায় এসছি, তো দায়িত্ব তো সবসময় যত দিন যাবে দায়িত্ব বাড়বে, দায়িত্ব কাজ করতে হবে। বিজেপি সবসময় এরকম করবে, এর দিকে হিন্দুত্ববাদী নিয়ে চর্চা করবে আর তারপরে আদিবাসী মানুষকে সামনে রেখে পার্টি করতে চাইবে। তৃণমূল কংগ্রেস কিন্তু এরকম নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম নয়। প্রথম দিন থেকে আমরা যেটা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় সবসময় আদিবাসীদের একটা জায়গা ছিল। আমাদের ডেপুটি স্পিকারও আমরা আদিবাসী সমাজ থেকে পেয়েছি এবং আমরা বিভিন্ন মন্ত্রিত্বর দায়িত্ব কিন্তু আদিবাসীদেরকে পেয়েছি।
মন্ত্রিত্ব কিংবা আদিবাসীদের ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদাভাবে বিজেপির মতো মানে এতটা ইয়ে করতে হয় না, গল্প বানাতে হয় না। মানুষের জন্য উনি কাজ করেন, মানুষ তার পাশে থাকেন। আমি তোমার কাছে জানতে চাইবো যে 9 জন শপথ নিলেন, তার মধ্যে বীরবাহা হাঁসদা ছাড়া 8 জনই নতুন। একেবারে এই নতুন মুখের গুরুত্ব রাজনৈতিক ভাবে কতটা আছে সেই বিষয়টা যদি আমাদের বলো। দেখো, নতুন মুখের গুরুত্ব অবশ্যই আছে এবং যাদেরকে নতুন মুখ হিসাবে তুলে আনা হয়েছে তারা তো পরীক্ষিত সৈনিক বলে তৃণমূল কংগ্রেস বলছে। তার কারণ হচ্ছে যে যে সমস্ত জায়গাগুলো থেকে তারা নির্বাচনে লড়াই করে উঠে এসেছেন তার অধিকাংশ জায়গাতেই বিজেপি সেখানে 2019-এর ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল করার জায়গাতে ছিল। তৃতীয়ত হচ্ছে যে সাংগঠনিক দিক থেকে যে দেখতে পাওয়া যায় যে সেই জায়গাতে 2019-এর পর সংগঠন নিয়ে বারবার করে দলকে ভাবতে হয়েছে এবং যারা আজকে দায়িত্বে এলেন তারা সেই দায়িত্বটার জায়গাটা পালন করেছেন। প্রবীণ মন্ত্রী হিসেবে যেমন বিপ্লব রায় চৌধুরী তিনি রয়েছেন, তুমি জানো যে 2016-তে তিনি পরাজিত হয়েছিলেন এবং পূর্ব মেদিনীপুর জেলা বলতে যে তারা বরাবর জুড়ে তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা গত কয়েক মাস ধরে করে আসছে যে অধিকারী গড়, তারা বারবার ধরে বলতেন সেই অধিকারী গড়ের কারণে বা তাদের সঙ্গে সাযুজ্য না থাকার কারণে হয়তো বিপ্লব রায় চৌধুরীকে সরে যেতে হয়েছিল। 2021-এ তিনি যখন আবার ফেরত আসলেন এবং তাকে মন্ত্রিসভাতে নিয়ে আসার কারণ হচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলাতে তৃণমূল কংগ্রেস যে আরো বেশি করে গুরুত্ব দেবে এবং যে মানুষগুলোকে তারা বারবার ধরে বলতেন যে যাদেরকে অধিকারী পরিবারের কারণে সরে যেতে হয়েছিল তাদেরকে সামনে নিয়ে আসার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কোন পথে ভাবনা চিন্তা শুরু করছে। দ্বিতীয়ত তোমাকে জানিয়ে যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনাতে বলছিলাম, তুমিও যেটা বলছিলে যে পঞ্চায়েত ভোট, এই পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে উত্তরের একাধিক জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, অন্যদিকে হচ্ছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আমরা যদি দক্ষিণের দিকে চলে আসি তাহলে দেখবো হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জায়গা যেখানে আদিবাসী ভোট ব্যাংক রয়েছে। সেই আদিবাসী ভোট ব্যাংকের জন্য সাংগঠনিক রণকৌশল যেমনি সাজানো হচ্ছে তেমনি প্রশাসনিক স্তরেও যাতে সেই কাজের অগ্রগতি হয় সেই বৃদ্ধিটা তারা দেখার চেষ্টা করছে এবং সে কারণেই কার্যত বীরবাহা হাঁসদাকে প্রমোশন দিয়ে নিয়ে আসা হলো এবং তাকে জানা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ একটি দপ্তরের ক্ষেত্রে তাকে নিয়ে আসা হবে। অন্যদিকে এটা দেখার মতো সেটা হচ্ছে অবশ্যই সংগঠক হিসেবে ভীষণ রকম ভাবে দায়িত্ব পালন করেছেন হচ্ছে স্নেহাশিস চক্রবর্তী, দায়িত্ব পালন করেছেন হচ্ছে পার্থ ভৌমিক। শ্রীরামপুর লোকসভা আসন যেটা নিয়ে বিজেপি টার্গেট করেছিল, সেই শ্রীরামপুর লোকসভা আসনের ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ের পেছনে অন্যতম কারণ হিসেবে যে দুটি জায়গার বিধানসভা ভিত্তিক ভোটের ফলাফলের কথা উঠে আসে তার মধ্যে জাঙ্গিপাড়া অন্যতম এবং পরবর্তী সময় সাংগঠনিক দিক পুরসভা নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখা গিয়েছিল হচ্ছে স্নেহাশিস চক্রবর্তীকে। যদি আমরা পার্থ ভৌমিকের ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে অর্জুন সিং এর গড়ে তিনি দায়িত্ব সামলেছিলেন এবং 2019-এর লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস যখন সেখানে পরাজিত হয় আমার মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটি পুরসভার সামনে গিয়ে যখন সভা করলেন তখনই তিনি উল্লেখ করেছিলেন যে পার্থ ভৌমিককে আগামী দিনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেখা যেতে পারে এবং তিনি যেন দায়িত্ব নিয়ে সংগঠনের কাছে মনোনিবেশ করেন। সেই দায়িত্ব তিনি সামলেছেন এবং তাকেও মন্ত্রিসভাতে নিয়ে আসা হলো। আবার অনেকেই বলছেন যে মন্ত্রিসভার মধ্যে যারা গুরুত্বের ক্ষেত্রে যারা এসছেন তারা অনেকেই দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও পরিচিত বলে একদিকে হচ্ছে ভারসাম্য রক্ষা, একদিকে হচ্ছে নতুন মুখ যারা সংগঠন সামলেছিলেন তারা পরীক্ষিত সৈনিক, তৃতীয়ত হচ্ছে প্রশাসনিক কাজে জনসংযোগ দক্ষতার ক্ষেত্রে এটা সামলাতে অনেকটা দক্ষ হবেন, তাই তাদেরকে এই মন্ত্রিসভাতে স্থান দিয়ে নিয়ে আসা হয়েছে। আবির, তার পাশাপাশি এই তো গেল এলাকা ভিত্তিক জায়গাগুলো তুমি সুন্দরভাবে ব্যাখ্যা করলে, কিন্তু এই যে বাবুল সুপ্রিয়কে মন্ত্রিসভায় জায়গা দেওয়া, কারণ আমরা দেখেছিলাম বিজেপিতে থাকাকালীন তিনি সাংসদ ছিলেন, হ্যাঁ তখন প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু সেই দপ্তর মন্ত্রক চলে যাওয়ার পরে তিনি সেখান থেকে রেজিগনেশন দিয়ে তৃণমূলে যোগদান করেন যখন রাজনৈতিক বেশ চর্চা হয়েছিল বিষয়টা নিয়ে। সেক্ষেত্রে বাবুল সুপ্রিয় মন্ত্রিসভায় জায়গা পাওয়া এই বিষয়টা যদি ব্যাখ্যা করো। দেখো, প্রথমত হচ্ছে যে বিজেপি ছেড়ে আসা কোনো সাংসদ যদি তৃণমূল কংগ্রেসে চলে আসার পর যিনি সর্বাধিক চর্চায় গোটা দেশ জুড়ে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে যদি থেকে থাকেন তাই সেটা ছিলেন হচ্ছে বাবুল সুপ্রিয় এবং তিনি বলেছিলেন যে তিনি আসানসোল লোকসভা আসনও তৃণমূল কংগ্রেসের দিকে যাবে এবং পরবর্তী সময় দেখা গেল যে শত্রুঘ্ন সিনহা তিনি সেখানে দাঁড়ালেন, জয়লাভ করলেন। তৃণমূলের সংগঠনের পাশাপাশি বাবুলের ভূমিকার কথা সেটা উচ্চারিত হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে বাবুল সুপ্রিয়কে আমরা জানি যে বরাবরের জন্য আক্রমণ করছিল হচ্ছে বিজেপি শিবির এবং বিভিন্ন সময় ধরে হচ্ছে বাবুলের বিরুদ্ধে তাদেরকে বিষোদ্গার করতে দেখা গিয়েছিল। যদিও বাবুল সুপ্রিয় তিনি জিতে আসেন এবং জাতীয় রাজনীতির মুখ হিসেবে বাবুল সুপ্রিয় ছিলেন হচ্ছে একটা সময় মোদী অমিত শাহ অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলার রাজনীতিতে বিজেপি যখন 2019 লোকসভার নির্বাচনের প্রাক মুহূর্তে বা পরবর্তী সময় 2021-এর আগে পর্যন্ত যখন এখানে বাংলা জুড়ে তারা যখন বিভিন্ন সময় রাজনৈতিকভাবে তাদের যে অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করছে সেখানে তারা বাবুলকে সামনে রাখতেন এবং গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে তাকে সেই বিষয়টাকে সামনে আনার চেষ্টা করেছিলেন। তো সেই বাবুল সুপ্রিয়কে নিয়ে আসা একদিকে যেমন হচ্ছে তিনি কেন্দ্রে মন্ত্রী হিসাবে কাজ করে এসেছেন তার সেই দক্ষতাকে কাজে লাগানোর মতো অবস্থায়, দ্বিতীয়ত হচ্ছে
বিজেপির দিকেও কার্যত তৃণমূল কংগ্রেসের মাধ্যমে চ্যালেঞ্জ ছেড়ে দিল, সেটা হচ্ছে যে বাবুল সুপ্রিয়র মাধ্যমে তারা যে রাজনৈতিক আক্রমণ করাচ্ছিল, এবার বাবুলকে দিয়ে পাল্টা সাংগঠনিক এবং প্রশাসনিক ক্ষেত্রে আক্রমণ বিজেপির বিরুদ্ধে পাল্টা করাতে চাইছে হচ্ছে সরকার এবং তৃণমূল কংগ্রেস। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বাবুল অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতে। এর পাশাপাশি বাবুল সুপ্রিয় বিষয়টা গেল, এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে বিশেষভাবে নজর দিই, বহুবার যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক কর্মসূচি, আর সেই জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে 3 জন মন্ত্রী, একজন পূর্ণমন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই বিষয়টা আবির, শর্মিষ্ঠা, প্রথমে তোমাকে বলি, সেটা হচ্ছে উদয়ন গুহ। নিশীথ প্রামাণিকের কাছে আমরা খুব ভুল না করলে এই মুহূর্তে তিনি 59 ভোটে হেরে গিয়েছিলেন। পরবর্তী সময় তিনি যখন উপনির্বাচনে তিনি যখন লড়াই করতে আসলেন এবং যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা, যে জয়ের ব্যবধান নিয়ে তিনি জিতে আসলেন, সেটা উত্তরবঙ্গের বিশেষ করে উপরের যে জেলাগুলো কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা নিচুতলার কর্মী তাদের মনোবল অনেকটা বৃদ্ধি করে দিয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে উদয়ন গুহ, তিনি জাতীয়পন্থী রাজনৈতিক পরিবারের এবং তিনি দীর্ঘদিন ধরে তার পরিবারকে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে দেখেছেন। তাদের যে কাজের অভিজ্ঞতা সে সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, তিনি সেটা দেখেছেন। উদয়ন গুহকে কোচবিহারের মতো জায়গা থেকে নিয়ে আসার আর একটা কারণ হচ্ছে যেন পরেশ অধিকারী ইস্যু নিয়ে যখন বাম, বিজেপি, কংগ্রেস তারা যখন আক্রমণ করছে, তখন উদয়ন গুহকে সেখান থেকে নিয়ে আসার ক্ষেত্রে একদিকে হচ্ছে তিনি বিজেপিকে যে বিপুল ভোটে পরাস্ত করেছেন সেই অঙ্ক বা হিসাবটাকে বুঝিয়ে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে উত্তরবঙ্গকে যে কোনোভাবে তৃণমূল কংগ্রেস বঞ্চনা করে না, সরকার বঞ্চনা করে না, সে কারণে উত্তরবঙ্গ থেকে অধিক সংখ্যক মন্ত্রী নিয়ে এই বার্তাও দিতে চাইছে হচ্ছে তৃণমূল এবং একই সঙ্গে অবশ্যই সরকার। একদম অনেক ধন্যবাদ আবির। আমরা বিভিন্ন যে মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন 8 নতুন মুখ এসেছে এবং তাদের রাজনৈতিক গুরুত্ব অবশ্যই তুলে ধরলাম দর্শকদের সামনে। এবং উত্তরবঙ্গ থেকেই 3 জন মন্ত্রী, একজন পূর্ণমন্ত্রী উদয়ন গুহ কোচবিহারের মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী হচ্ছেন অবশ্যই হরিশ্চন্দ্রপুরের তাজমুল হোসেন এবং হেমতাবাদের সত্যজিৎ বর্মন, এবং প্রত্যেকেই দায়িত্ব পাওয়ার পর যথেষ্ট এক্সাইটেড এবং তারা বলছেন যা চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে তারা সুন্দরভাবে সেই চ্যালেঞ্জ পরিপূর্ণ করবেন। কিন্তু কাকে কোন দায়িত্ব দেওয়া হলো সেই আপডেট দেবেন আমাদের প্রতিনিধি সোমরাজ। দেখো, যেটা সম্ভাবনা হিসাবে উঠে আসছে এখনো পর্যন্ত সূত্র মারফত, সেখানে দেখা যাচ্ছে বাবুল সুপ্রিয়, যিনি পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন আজকে, তাকে পর্যটন ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী করা হচ্ছে। পর্যটন এবং তথ্য সংস্কৃতি দপ্তর, এই 2 দপ্তর দেওয়া হতে পারে। স্নেহাশিস চক্রবর্তী, যিনি আজ শপথ নিলেন, তাকে পরিবহন দপ্তরের মন্ত্রী করা হতে পারে। পার্থ ভৌমিক, তাকে সেচ দপ্তরের মন্ত্রী করা হতে পারে। উদয়ন গুহ, তাকে উত্তরবঙ্গ উন্নয়নের দপ্তরের মন্ত্রী করা হতে পারে। ইন্দ্রনীল সেন, তিনি টেকনিক্যাল শিক্ষার মন্ত্রী হতে পারে, তেমনটাই মনে করা হচ্ছে সূত্র মারফত এখনো পর্যন্ত যা খবর আসছে। তবে যেটা সূত্র মারফত এখনো পর্যন্ত খবর, যে শিক্ষা দপ্তরে আর কোনো প্রতিমন্ত্রী থাকছে না। আমরা দেখেছিলাম শিক্ষা দপ্তরে প্রতিমন্ত্রী ছিলেন পরেশ অধিকারী, তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে মন্ত্রিসভা থেকে। শিক্ষা দপ্তরে আর কোনো প্রতিমন্ত্রী থাকছে না। যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি যে ইন্দ্রনীল সেন, তিনি টেকনিক্যাল শিক্ষা অর্থাৎ কারিগরি শিক্ষার যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পাচ্ছেন। বাবুল সুপ্রিয় পর্যটন ও তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব পাচ্ছেন। স্নেহাশিস চক্রবর্তী পরিবহন দপ্তরের দায়িত্ব পেতে চলেছেন। পার্থ ভৌমিক সেচ দপ্তরের দায়িত্ব পেতে চলেছেন। উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্ব পেতে চলেছেন। শিক্ষা দপ্তরে আর কোনো প্রতিমন্ত্রী থাকছে না। একটা প্রশ্ন আমার আসছে, সেটা হচ্ছে শিল্পমন্ত্রী হিসেবে, এবং আমরা দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায় তিনি পরিষদীয় মন্ত্রীও ছিলেন, তো এই 2 দপ্তর সম্পর্কে কোনো আপডেট রয়েছে, খবর পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিছু জানা সম্ভব হয়নি, তবে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে দপ্তরগুলি জানা গেল সেটি তোমায় জানালাম, যে এখনো পর্যন্ত যে সম্ভাবনা হিসাবে এই দপ্তরগুলি জানা যাচ্ছে। এবং শিল্প দপ্তরের দায়িত্ব, কারণ আমরা জানি যে পার্থ চট্টোপাধ্যায়কে যেদিন মন্ত্রিসভা থেকে সরানো হলো, তারপরে শিল্প দপ্তরের দায়িত্ব সামলানোর জন্য নির্দেশিকা জারি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত শিল্প দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন। ফলে তো নতুন করে কোনো মন্ত্রীকে শিল্প দপ্তরের দায়িত্ব আবার দেওয়া হচ্ছে নাকি তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ইন্দ্রনীল সেনকে টেকনিক্যাল এডুকেশনের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বাবুল সুপ্রিয়কে পর্যটন ও তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে। স্নেহাশিস চক্রবর্তীকে পরিবহনের দায়িত্ব দেওয়া হচ্ছে। পার্থ ভৌমিককে সেচ দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে। উদয়ন গুহকে উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্ব দেওয়া হচ্ছে। সূত্র মারফত জানা গেছে। একদম, অনেক ধন্যবাদ।